জেলা প্রশাসক সম্মেলনে গতকাল কতগুলো মন্ত্রণালয়ের মিটিং হয়েছে এবং সেখানে কি কি বিষয় প্রাধান্য পেয়েছে? নতুন করে করার জন্য আইনজীবী এবং ডাক্তারদের বিষয়গুলো তারা ভাবছেন। রমজানের নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ করা এবং রমজানের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, এই বিষয়গুলো আলোচনায় আসছে। যারা এসির লোড 20-এর নিচে দিবেন ওই সমস্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে অথবা লোডশেডিং বাড়বে। যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদেরকে এককালীন সঞ্চয়পত্রের জন্য 30 লাখ টাকা সঞ্চয়পত্র দিবেন সরকার আর কি। আর যারা আহত হয়েছেন তাদেরকে এককালীন 5 লাখ টাকা এবং 30,000 টাকা করে প্রতি মাসে দিবেন। দর্শক মণ্ডলী, সংবাদ বিশ্লেষকমূলক আমাদের সময় নিয়মিত আয়োজন হার্ড নিউজে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি আরিফুজ্জামান মামুন। সংবাদ বিশ্লেষণের জন্য আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের সময়ের সিনিয়র রিপোর্টার এমএস রবিন। রবিন, আপনাকে স্বাগত। জি, আপনাকে অভিনন্দন। দর্শক মণ্ডলী, আপনারা জানেন যে বর্তমানে ডিসি সম্মেলন চলছে, জেলা প্রশাসক সম্মেলন যেটাকে বলে, সেই সম্মেলন চলছে। আজকের তার সমাপনী দিন। গতকাল কতগুলো মন্ত্রণালয়ের সাথে উপদেষ্টাদের মিটিং হয়েছে। সেই মিটিংগুলোতে আমরা কি কি বিষয় প্রাধান্য পেয়েছে, কি কি নতুন সিদ্ধান্ত এসেছে, কি কি বিষয় আলোচনা হয়েছে, সেই সব বিষয়গুলো নিয়ে মূলত আলোচনা করব। তো রবিন, আপনি যদি বলেন যে এই জেলা প্রশাসক সম্মেলনে গতকাল কতগুলো মন্ত্রণালয়ের মিটিং হয়েছে এবং সেখানে কি কি বিষয় প্রাধান্য পেয়েছে? ধন্যবাদ মামুন আপনাকে। গতকাল জেলা প্রশাসক সম্মেলনের দ্বিতীয় দিন ছিল। এই দিনই সর্বোচ্চ সংখ্যক মন্ত্রণালয় এবং বিভাগের সঙ্গে অধিবেশনগুলো হয়েছে। তো এর মধ্যে উল্লেখযোগ্য অধিবেশন হয়েছে এবং বিভিন্ন পাবলিক রিলেটেড এবং অনেকগুলো গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা আসছে। অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে, মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সঙ্গে, জ্বালানি মন্ত্রণালয়ের সঙ্গে এবং খাদ্য মন্ত্রণালয়ের সঙ্গে। সেখানে আমাদের অর্থ উপদেষ্টার আমাদেরকে ব্রিফিংয়ে জানিয়েছেন যে নতুন করে করার জন্য আইনজীবী এবং ডাক্তারদের বিষয়গুলো তারা ভাবছেন, যে তারা ফি নিচ্ছেন সেটার জন্য কোনো রিসিপ্ট দিচ্ছেন না, এটা কিভাবে করার আওতায় আনা যায় সেই চিন্তা উনি করছেন। নির্বাচন নিয়ে কোনো কথা হয়েছে কিনা, কোনো উপদেষ্টা নির্বাচন নিয়ে কথা বলেছেন কিনা, বা ডিসিরাও কোনো কথা বলেছে কিনা? হ্যাঁ, নির্বাচন প্রসঙ্গটি এবছরের ডিসি সম্মেলনের একটি অন্যতম ইস্যু, যেহেতু আমাদের সামনে জাতীয় নির্বাচন আছেন এবং নির্বাচনী ট্রেন ইতিমধ্যে চালু করে দিয়েছেন আমাদের প্রধান উপদেষ্টা। সে নিজে বলেছেন যে আমরা নির্বাচনী দ্বিতীয় অধ্যায় শুরু করে দিয়েছি তাদের অন্তর্বর্তীকালীন সরকারের। নির্বাচনের বিষয়টি পরশু দিনও যেমন আসছে, গতকালকেও আসছে ইস্যুটি। এটা নিয়ে আমাদের উপদেষ্টা ব্রিগেডিয়ার এম সাখাওয়াত হোসেন সাহেব বলেছেন যে নির্বাচন ভালোভাবে পরিচালনা করার জন্য এবং নির্বাচন সুষ্ঠুভাবে করার জন্য উনি ডিসিদেরকে সাথে কথা বলেছেন এই বিষয়ে গতকাল। মানে ডিসিদেরকে কি কোনো রকম ধারণা দেওয়া হয়েছে যে নির্বাচনটা ঠিক কবে নাগাদ হতে পারে? প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন যে আমাদের ঐক্যমত্য কমিশনের সাথে বিভিন্ন রাজনৈতিক দলগুলোর সাথে যে মিটিং হবে সেখানে ঐক্যমত্যের ভিত্তিতে যে সংস্কার কমিশনের বিষয়গুলো আলোচনা আসবে, তারপর জুলাই চার্টার্ড হবে, ওইখানে সিদ্ধান্ত হবে যে কবে কোন তারিখে নির্বাচনটা হবে এবং কেন্দ্রীয় ঘোষণার পরে ডিসিরা সে প্রস্তুতি নেবেন বলে আমরা জেনেছি। আচ্ছা, আরেকটা বিষয় আমি জানতে চাচ্ছিলাম যে আপনি কিছুদিন আগে বিভিন্ন পণ্যে যে নতুন করে কর আরোপ করার ফলে যে বিশাল এক মানে অনেক রকমের আলোচনা সমালোচনা হয়েছিল, পরে সরকার সেই সিদ্ধান্ত থেকে পিছপা হয়েছিল, সেই কর আরোপ নিয়ে বা নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? না, সেইভাবে আলোচনা হয়নি। এবছর ডিসি সম্মেলনে যেহেতু কাছাকাছি সময় রমজান আসতেছে, রমজানের নিত্যপণ্য মূল্য নিয়ন্ত্রণ করা এবং রমজানের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখা, এই বিষয়গুলো আলোচনায় আসছে। যেমন আমাদের খাদ্য মন্ত্রণালয় থেকে বলা হয়েছে, খাদ্য উপদেষ্টা উনি বলছেন যে রমজানের পণ্য সরবরাহ স্বাভাবিক রাখতে ডিসিরা এটার ব্যবস্থা নেবেন। তারপরে রমজানের সময় আপনার যে সরকারি যে ধরনের সহায়তাগুলো থাকে, টিসিবি থাকে, তারপরে আমাদের বিভিন্ন মন্ত্রণালয় থেকে যে ধরনের যে খাদ্য কর্মসূচি থাকে এগুলো যেন নির্বিঘ্নে চলে, সুশৃঙ্খলভাবে চলে, সেই ব্যবস্থা নেওয়ার জন্য ডিসিকে নির্দেশনা দিয়েছেন। আমরা দেখি যে রমজানের সময় মূল্য বৃদ্ধির একটা প্রতিযোগিতা চলে, সে বিষয়ে কোনো নির্দেশনা দেওয়া হয়েছে কিনা, বা সরকার এই বিষয়ে কঠোর হবে কিনা, এরকম কোনো? হ্যাঁ, অবশ্যই সরকার এই বিষয়ে কঠোর হবে। রমজানের দ্রব্যমূল্য নিয়ন্ত্রণের জন্য ডিসিরা চেয়েছেন যে কেন্দ্র থেকে শুরু করে একটা প্রোডাক্ট উৎপাদন থেকে শুরু করে বাজার পর্যন্ত কত টাকা থাকে এইটা একটা ওয়েবসাইটের তথ্য আপডেট করার জন্য রাখার জন্য এটা ডিসিরা প্রস্তাব দিয়েছেন। আরেকটা বিষয় আমি একটু জানতে চাচ্ছি যে আমরা দেখি যে প্রতি রমজান আসলেই বিদ্যুতের একটা ক্রাইসিস তৈরি হয়। আজকে তো বিদ্যুৎ মন্ত্রণালয়ের অধিবেশন ছিল, সেইখানে এই যে রমজানে লোডশেডিং, এই যে একটা ভোগান্তি, এইসব বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, বা হয়ে থাকলে কী ধরনের নির্দেশনা এসেছে? হ্যাঁ, এই বিষয়টি গতকাল জেলা প্রশাসক সম্মেলনে খুবই গুরুত্ব পেয়েছে। রমজানের লোডশেডিং ম্যানেজমেন্টটা কীভাবে হবে। তো ওই অধিবেশন শেষে জ্বালানি উপদেষ্টা সাহেব আমাদেরকে যখন ব্রিফ করছেন উনি বলেছেন যে রমজান আসলে সাধারণত এবার গরমের মধ্যে রমজানটা পড়ছে, এই সিজনে আমাদের এসি লোড বেশি থাকে
তো উনি একটা ধারণা আইডিয়া জেনারেট করছেন যে রমজানের সময় এসিগুলা মিনিমাম যেন মানে 20-এর নিচে যেন তাপমাত্রা নির্ধারণ করে না দেয়, 20+ থাকতে হবে। এটা তারা মনিটরিং করবেন, কারণ 20-এর নিচে দিলে এটা লোড বেড়ে যায়, বিদ্যুতের আরও বেশি কনজিউম করে। তো এটা নিয়ে তখন ওনাকে প্রশ্ন করেছিল যে কে কোথায় 20-এর নিচে দিল না 20-এর নিচে উপরে তাপমাত্রা দিল, এটা কিভাবে মনিটরিং করবেন? উনি বলছেন যে আমাদের মাঠ প্রশাসন পর্যন্ত আমাদের বিদ্যুৎ অফিস আছে, তারা এটা মনিটরিং করবেন। এবং উনি এটাও বলছেন যে যারা এসির লোড 20-এর নিচে দিবেন ওই সমস্ত এলাকায় বিদ্যুৎ বিচ্ছিন্ন করা হবে অথবা লোডশেডিং বাড়বে। নিউজ থেকে আমরা যেটা একটা বিষয় জানতে পেরেছি যে জুলাই আগস্টে যে আন্দোলন হয়েছে, ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান হয়েছে, সেই অভ্যুত্থানে যারা নিহত হয়েছেন তাদেরকে জুলাই যোদ্ধা হিসাবে মানে গণ্য করা হবে। এই বিষয়টা যদি একটু বলেন। এই বিষয়ে আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের যে উপদেষ্টা উনি বলেছেন যে জুলাইতে যারা আহত হয়েছে তাদেরকে জুলাই যোদ্ধা নামে অবহিত করা এবং যারা নিহত হয়েছে তাদেরকে জুলাই শহীদ হিসাবে অবহিত করা হবে, এটা তারা সিদ্ধান্ত নিয়েছেন। আর আপনি নিশ্চয়ই জানেন যে মুক্তিযোদ্ধা মন্ত্রণালয়ের জুলাই গণ অভ্যুত্থান নামে একটি অধিদপ্তর করা হচ্ছে আর কি। যারা জুলাইতে শহীদ হয়েছেন তাদেরকে এককালীন সঞ্চয়পত্রের জন্য 30 লাখ টাকা সঞ্চয়পত্র দিবেন সরকার আর কি। আর যারা আহত হয়েছেন তাদেরকে এককালীন 5 লাখ টাকা এবং 30,000 টাকা করে প্রতি মাসে দিবেন। এরকম করে 3টা স্ল্যাবে যারা আহত, অধিক আহত এবং কম আহত তাদেরকে কিছু আর্থিক সহায়তা দিবেন। তো এক্ষেত্রে গণমাধ্যম থেকে জানতে তাদের কাছে প্রশ্ন ছিল যে পরবর্তী সরকার এটা কন্টিনিউ করবেন কি না বা এটা তারা মেনে নেবেন কি না, এই ধরনের একটা প্রশ্ন ছিল। তখন উনি বলছে যে পরবর্তী যে কোনো সরকারই আসুক না কেন তারা তো জুলাই অভ্যুত্থানের সমর্থক হিসাবে আসবেন, তারা তো এই স্পিরিটের সঙ্গে একাত্মতা ঘোষণা করবেন। আর এই জন্যই মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় একটি আলাদা অধিদপ্তর করতেছেন, সেই অধিদপ্তর থেকে এগুলো পরিচালনা করা হবে। বিগত সরকারের সময় আমরা খুব আলোচিত একটা বিষয় শুনেছিলাম, ভুয়া মুক্তিযোদ্ধা। তো সেই ভুয়া মুক্তিযোদ্ধার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা? জি, গতকাল জেলা প্রশাসক সম্মেলনে জেলা প্রশাসকরা জানিয়েছেন যে তারা বিভিন্ন সময় বিভিন্ন কার্যক্রমে দেখেন যে অনেকে মানে ভুয়া মুক্তিযোদ্ধা বা মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তাদেরকে হেনস্থা করেন বা নানান বিষয় প্রভাব বিস্তার করার জন্য চেষ্টা করেন। এই বিষয়ে তারা সরকারি দৃষ্টি আকর্ষণ করছেন যে কিভাবে এটা থেকে প্রতিকার পাওয়া যায়। তো উপদেষ্টা মহোদয় বলছেন যে হ্যাঁ, জামুকাকে নতুন করে আমরা গঠন করতেছি, জামুকার আইন সংশোধন করতেছি। এটা করার পরে সারা দেশে চিহ্নিত করা হবে ভুয়া মুক্তিযোদ্ধার সংখ্যা, তখন এই বিষয়ে ব্যবস্থা নেওয়া হবে। রবিন, আপনাকে ধন্যবাদ। জি, ধন্যবাদ আপনাকে। দর্শক মণ্ডলী, আজকের এই পর্যন্তই। সংবাদের বিস্তারিত জানতে আমাদের ছাপা পত্রিকা পড়তে পারেন। এছাড়া লগ ইন করুন www.doinikaamaderসময়.com। এছাড়া আমাদের ফেসবুক এবং ইউটিউবে ফলো দিয়ে আমাদের সঙ্গে থাকুন। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে, অন্য কোনো অতিথি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিরাপদ থাকুন এবং অবশ্যই আমাদের সময়ের সঙ্গে থাকুন।